প্রায় ৬ দিন ধরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই সময়ে ভোটারদের দ্বার প্রান্তে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি ও উন্নয়নের আশ্বাস দিয়ে নিজেদের জন্য ভোট চাইছেন তারা। আর এই ভোট চাইতে গিয়ে একে অপরের প্রতি কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক আচরণ করছেন অনেকে। এমনকি ভোটের প্রচারণায় হামলার ঘটনাও ঘটেছে, যার সর্বশেষ উদাহরণ দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি আজ মঙ্গলবার রাজধানীর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে গিয়ে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযোগের তীর ঢাকা ৮ আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দিকে তাক করেছেন সিপি। পাল্টা প্রতিক্রিয়ায় এই অভিযোগ অস্বীকার করে মির্জা আব্বাস বলেছেন, নাসির উদ্দিন পাটোয়ারি সিম্প্যাথি পেতে মিথ্যার আশ্রয় নিয়েছেন। অন্যদিকে নির্বাচনী প্রচারণায় হামলা করে কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ শুরু হয়েছে দাবি করে এনসিপি বিএনপিকে উদ্দেশ্য করে আলো বলেছে, তাহাজ্জুদের পর ভোট কেন্দ্র দখলের পায়তারা চলছে। তাদের সঙ্গে স্বর মিলিয়ে জামায়াতের আমির আজ এক জনসভায় গিয়ে বলেছেন, তারা জিতলে কেউ নিরাপদ থাকবে না। পাল্টা প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, একটি দল স্বৈরাচার আওয়ামী লীগের মতো ভাষা ব্যবহার করছে। একই সঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন, বিএনপি যদি এতই খারাপ হয় তাহলে 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামায়াতের শীর্ষ দুই নেতা কেন বিএনপি সরকারের থেকে তখন পদত্যাগ করেননি? এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা করে আহ্বান জানিয়েছেন মাত্রা বজায় রেখে পরস্পরের সমালোচনা করতে। মাত্রা বজায় রেখে পরস্পরের সমালোচনা না হওয়াতেই কি প্রচারণায় হামলার ঘটনা ঘটছে? এই আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজখানে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়ে শুরু করে প্রচার প্রচারণা চলছে এবং প্রার্থীদের বাকবিতণ্ডা আমরা দেখছি, সেখানে নানানভাবে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ নানান মন্তব্য আসলে আমরা করতে দেখছি, সেটি প্রায় সব রাজনৈতিক দলের মধ্যেই আমরা দেখছি। আজকে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, নাসির উদ্দিন পাটোয়ারি যখন প্রচারণায় গিয়েছেন তখন তার উপর যেভাবে ডিম নিক্ষেপ করা হয়েছে, ফলশ্রুতিতে ওনার যারা সমর্থক ছিলেন তারা রাস্তা বন্ধ করে আসলে রাস্তায় বসে পড়েছিলেন, অবরোধ করেছেন। মির্জা আব্বাস যদিও বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি সিম্প্যাথি পেতেই এই সমস্ত মিথ্যা বলছেন। সিম্প্যাথি পেতেই কি মিথ্যা? আপনাকে ধন্যবাদ। আমার সহালোচকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতিতে যখন ভোট যুদ্ধ শুরু হয় তখন সেখানে কিছু আপনার রুলস থাকে। রুলস মেনে প্রত্যেকজন প্রার্থী চায় জনগণের সিম্প্যাথি আদায় করতে, কারণ সিম্প্যাথি একটা সময়ে তার দিকে অনুরাগ এবং তার সমর্থন, সেই সমর্থনটা ভোটে ব্যালটের মাধ্যমে প্রকাশিত হতে পারে। সো সিম্প্যাথি আদায়ের প্রচেষ্টা এটা ইটসেলফ কোনো অন্যায় কিছু না, কিন্তু মূল জায়গাটা আমরা যদি দেখি, এখানে যে ঘটনাটি ঘটেছে এটা শুধু আজকেই না, আরও 3 দিন পূর্বে আমরা দেখেছি যখন পথসভা করছিলেন সেখানেও তার প্রতি ডিম নিক্ষেপ করা হয়েছিল। আজকে যেটা হয়েছে, আজকে একটি কলেজে তিনি পিঠা উৎসবে গিয়েছিলেন, সেখানে তাকে কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা একরকম অবরুদ্ধ করে রাখে, হামলা করে, ডিম নিক্ষেপ করে এবং যেটা নির্বাচন কমিশন ঘোষিত যে আপনার বিধি, আচরণবিধি, সে আচরণবিধির চরম লঙ্ঘন। সেই প্রেক্ষিতে আমি এই বিষয়টা বলতে চাই যে এখানে মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে যা ঘটছে সবগুলোই যে সমর্থনযোগ্য আমি সেটা বলবো না, বাট এখন পর্যন্ত নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য, কথাবার্তা এগুলো কিন্তু আপনার বাকযুদ্ধের মধ্যেই সীমিত ছিল। আজকে যেটা ঘটেছে, 3 দিন পূর্বে যেটা ঘটেছে, এটা কিন্তু সামহাও নাসির উদ্দিন পাটোয়ারি দীর্ঘদিন ধরে যেই কথাটা বলে আসছিল সেই কথাটারই কিন্তু একরকম বৈধতা দিচ্ছে। মির্জা আব্বাসের জন্য সবচেয়ে আপনার মানে সুখকর এবং সবচেয়ে নিরাপদ কাজ হতো যে তিনি তার নেতাকর্মীদেরকে ক্রোধান্ধ হয়ে আক্রমণ করা থেকে বিরত থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। উল্টোটাও তো আমরা দেখেছি, নাসির উদ্দিন পাটোয়ারি যখন মির্জা আব্বাসকে নিয়ে নানান রকম বক্তব্য দিয়েছেন, সেই সময় মির্জা আব্বাসকে এটিও বলতে শুনেছি যে তার ছেলের সমান, তিনি আসলে এর বিপরীতে গিয়ে তাকে কিছুই বলতে চান না। এটা তো খুবই সুন্দর উক্তি এবং এটাই বাস্তবতা যে উনি এই মন্তব্য অবশ্যই তার দীর্ঘ রাজনৈতিক পথ চলা এবং তার ম্যাচুরিটি তিনি পরিচয় দিয়েছেন। কিন্তু একই সাথে এটাও সত্য যে এই আক্রমণগুলো কিন্তু আপনার আকাশ থেকে হচ্ছে না। আক্রমণগুলো হচ্ছে ওনার প্রশ্রয়প্রাপ্ত, ওনার মদতপ্রাপ্ত, ওনার শিষ্যদের, ওনার আনুকূল্য লাভ করেছে যারা, তাদের দ্বারাই, এবং এটা প্রতিষ্ঠিত। আজকে যদি আপনি মিডিয়ায় দেখেন
যারা আক্রমণ করেছে এবং আক্রমণের পরে সাধারণ মানুষের ব্যানারে যারা সমবেত হয়েছে তারাও কিন্তু একই কথাই বলেছে, তারা বিভিন্নভাবে মির্জা আব্বাস দ্বারা উপকৃত হয়েছেন, মির্জা আব্বাস দ্বারা বিপদে আপদে সহযোগিতা করেছেন এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে যে কোনো মন্তব্য তাকে আপনার যেটা মানে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা করছে সেটা হলো যে শব্দ নিয়ে খেলছে। হ্যাঁ অবশ্যই আমি বলবো যে এখন পাল্টা ভোটারদের সাথে এক ধরনের তর্কে তিনি জড়িয়েছেন, সেই ভিডিওটাও তো আমরা নানানভাবে যদি মনে হয় ভোটারদের সাথে তর্কটা নাসিরুদ্দিন পাটোয়ারির ভোটারদের সাথে তার যে রসায়ন সে রসায়নের পরিপন্থী হয় এবং যদি এটা নেতিবাচক রূপ লাভ করে তিনি সেটা 12 তারিখের নির্বাচন অবশ্যই সেই ফলটাও পাবেন। কিন্তু আপনি তাকে হামলা করবেন, আপনি তাকে ডিম নিক্ষেপ করবেন, তাকে আপনি ভয় দেখাবেন, এই ভয় দেখিয়ে আসলে আপনার অর্জনটা কি? আমাদের যেই এই বিষয়ে যে মন্তব্য সেটা হলো যে আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা না ঘটলে সবচেয়ে বেশি ভালো হতো এবং এই ঘটনার মাধ্যমে আসলে নাসিরুদ্দিন পাটোয়ারির তেমন কোনো ক্ষতি হয় নাই। যেটা হয়েছে মূলত আমাদের যে গণতান্ত্রিক সংস্কৃতি, আমরা যে বারবার বলছি যে আমরা আসলে পূর্বের ব্যবস্থায় ফিরে যেতে চাই না, পূর্বের ধারাবাহিকতায় ফিরে যেতে চাই না, আমরা আসলে দুর্ভাগ্যজনকভাবে সেই ধারাবাহিকতাই আমরা ফিরে গেলাম আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র এই ঘটনা না, আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা ঠিক আছে, আপনার উত্তরায় আরিফুল ইসলাম আদিব, হ্যাঁ, যিনি আপনার ব্যক্তি হিসাবে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন যে এখন পর্যন্ত তিনি কারো প্রতি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, কাউকে আপনার উস্কানি দিয়েছে এরকম কোনো ঘটনা নেই। ওনাকে কেন দ্বিতীয়বারের মতো, এটা কিন্তু প্রথমবার হামলা হয়েছে, তারপর ওনার যে প্রতিপক্ষ আছে তিনি আশ্বস্ত করেছেন, তিনি তার ছেলেদের বলে দিয়েছেন যাতে হামলা না করা হয়। পরদিন সকালবেলায় আপনার পূর্বাঞ্চলের ডুমনিতে তিনি যখন আপনার সম্মেলন করতে গেলেন সেখানে তিনি হামলার শিকার হলেন। এখন আপনি যেটা বলেন যে শোকজ করা হয়েছে, কিন্তু এই যে মোটিভটা কেন হামলা হবে? দেখেন বিষয়টা হলো যে আপনার যদি এমন হয় যে বিএনপির আপনার কোনো সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দল হামলা করেছে তারপর আপনি পাল্টা হামলা করেছেন সেটা ঠিক আছে, সেটা বলতে পারেন যে আপনার যুক্তি আছে। কেন হবে সাথে পাল্টা হামলাটা কেন আমরা প্রত্যাশা করব? পাল্টা হামলাটা দেখেন এখানে আজকে যদি বলেন যে প্রতিরোধের ডাক দিয়েছে, আপনি যেটা বললেন যে জামাত থেকে প্রতিরোধের কথা বলা হয়েছে, নাহিদ ইসলাম বলেছেন যে এটা আসলে প্রতিরোধ হবে। এখন আপনি কি যখন প্রশাসন নিষ্ক্রিয় থাকে এবং মাঠের শক্তিতে যখন কি শক্তি দিয়ে আপনাকে অবদমিত করার চেষ্টা করে আপনি তখন কি করবেন? আপনি তো মিনিমাম প্রতিরোধের বার্তাটা যদি না দেওয়া যায় তাহলে এখানকার গণতন্ত্র, এখানকার যে নির্বাচন কমিশন যেই নির্বাচন করার স্বপ্ন দেখে সেটা তো ভুলণ্ঠিত হবে। আসবো আপনার কাছে রাজিকুজ্জামান রতন, নাহিদও এর বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেবেন, তিনি সব ষড়যন্ত্র রুখে দিবেন সে কথা বলেছেন, আবার এটিও অভিযোগ করেছেন যে তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখলের পায়তারা চলছে, সেই অভিযোগ আছে। আবার ইশরাক হোসেন বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারির মানসিক চিকিৎসা প্রয়োজন, তিনি মানসিক বিকারগ্রস্ত। এভাবে আসলে বাকবিতণ্ডা চলছে এবং আজকের যে ঘটনা সেই ঘটনা আসলে আমাদেরকে কি সামনের দিনের জন্য আসলে কি এক ধরনের প্রভাব দিতে যাচ্ছে? নির্বাচনটা যত ঘনিয়ে আসছে তত বেশি আসলে উত্তেজনা বাড়ছে কিনা? ধন্যবাদ। এই কথাটা আমরা বারবার বলে আসছি যে নির্বাচনটাকে একটা প্রতিযোগিতা থেকে প্রতিদ্বন্দ্বিতায় পরিণত করা হয়েছে এবং যখন এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিষয়টা এরকম হয় যে উইনার টেক্স অল, জিতলে আমার সব আর হেলে গেলে আমি কিন্তু খুব বিপদে পড়ে যাব, তখন জেতার উদগ্র বাসনা যেমন থাকে, হেরে যাওয়ার ক্ষেত্রে একটা প্রচণ্ড আতঙ্ক থাকে। একদিকে আকাঙ্ক্ষা আর আতঙ্ক, ওই দুটাই কিন্তু তখন কর্মীদেরকে কখনো কখনো টেম্পটেড করে ফেলে, উত্তেজিত করে ফেলে। এই জায়গায় নেতাদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। আমরা তো 15 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিছুই শিখলাম না। আমরা 54 বছরের এই দেশে 12টা নির্বাচন, এর মধ্য দিয়ে কিছুই দেখলাম না। আমরা 12টা জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে অলমোস্ট 4টা নির্বাচন ছাড়া বাকি সব নির্বাচন নিয়েই তো এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি। 4টা নির্বাচনে ততটা হয়নি, কারণ তখন একটা তত্ত্বাবধায়ক সরকারের মতন একটা সরকার ক্ষমতায় ছিল, কারো প্রতি পক্ষপাতিত্ব করেননি, সে কারণে হয়তো উত্তেজনার নামে সহিংসতা সেইভাবে ছড়ায় নেই। কিন্তু দলীয় সরকারেরও তো কারো প্রতি পক্ষপাতিত্ব করবার কথা নয় থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি যে কথাগুলো তিনি বলেছেন তিনি সবচেয়ে বেশি ক্ষতি করে দিয়েছেন আমাদের গণতান্ত্রিক মানসিকতার। আমি বলবো যে এত বড় একটা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসছে সেই সরকার সবচেয়ে বেশি আঘাত করেছে সেই আকাঙ্ক্ষায়। যে তরুণরা এত বড় একটা ঘটনা ঘটালো, তিনি প্রথমে সেই তরুণদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, তারপরে সেই তরুণদেরকে নানাভাবে তিনি এমন একটাভাবে চিত্রিত করেছেন যে অনেকে মনে করবে যে তারা যোগ্যতায় নয়, তার বদান্যতায় হয়তো ক্ষমতায় যেতে চায়। আবার তিনি এইরকম দাঁড় করিয়ে দিয়েছেন পরিস্থিতিটা যে তরুণরা যারা বুকের রক্ত দিতে গিয়েছিল, রক্ত দিয়ে গণতন্ত্র আনতে চেয়েছিল, সেই তরুণরা
বন্দুকের গুলির সামনে মাথা নিচু না করলেও টাকার বস্তার কাছে মুখ নিচু করে ফেললো। এগুলো কিন্তু আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। আজ থেকে 20 বছর পরে যখন উত্তেজনাটা একটু কমে যাবে, যখন আমাদের ইতিহাসটা লেখা হবে, যেমন 90-এর আন্দোলনের ইতিহাস এখন যদি কেউ পর্যালোচনা করে, তারা যেভাবে দেখেন 24-এর আন্দোলনের ইতিহাসটা যখন পর্যালোচনা করবে, তখন তারা বলবে এত বড় একটা সম্ভাবনাকে আমরা 1.5 বছরেই সমাপ্তিতে পর্যবসিত করে দিলাম। ফলে তারই কিন্তু ফলাফল। ইসলাম আজকের ঘটনায় যে প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলেছেন সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান এবং সেটাকে তিনি আওয়ামী লীগের সাথে পার্থক্য তুলনা করেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্যটা কি? আপনিও কি সেভাবে দেখার চেষ্টা করছেন? এই প্রশ্নটাই এখন বারবার আসবে। তাহলে গত 15 বছরকে আমরা কিছু শিখলাম না? এটা যেমন একটা দিক। আর একটা দিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, অভ্যুত্থানের পরে একটা উত্তেজনা থাকে, সেই উত্তেজনাকে দীর্ঘস্থায়ী করার মধ্য দিয়ে যে একটা মব সংস্কৃতি যে তৈরি করা হয়েছিল, সেটার কিন্তু নানা ধরনের অ্যাডভান্টেজ অনেকে নিচ্ছে এবং সেটা একটা আমাদের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ তৈরি করছে। এখন যে কেউ যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে, এইটা খুবই খারাপ। এই ক্ষেত্রে আমি মনে করি যে এই দুটো গত 6 দিনে যে ঘটনাগুলো ঘটেছে, এখান থেকে আমাদের একটু সতর্ক হওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলোর একটা বার্তা দিয়ে দেওয়া উচিত তাদের কর্মীদের প্রতি যে আমরা নির্বাচন করতে এসেছি, এটা ওই মারামারি করতে আসি নাই। ফলে নির্বাচন আসলে এখন দেওয়ার কথা ছিল রাজিকুজ্জামান রতন, নাকি আরো অনেক আগেই দেওয়ার কথা ছিল? আগে তো তারা ব্যর্থ হয়েছেন বলেই তো এখন আবার বারবার দিতে হয়। কখনোই সময় শেষ হয়ে যায় না, প্রত্যেকটা সময়ে একটা সময়ের দায়িত্ব থাকে। ফলে এখন এই দায়িত্বটা পালন করা উচিত। এবং যেটা খুবই দুঃখজনক যে একজন প্রার্থীকে রাস্তায় কেন অ্যাসল্ট হতে হবে? প্রার্থী তো প্রার্থী, তার সঙ্গে ভোটারদের কথাবার্তা হবে, তার সঙ্গে প্রার্থীর সঙ্গে প্রার্থীর বিতর্ক হতে পারে, প্রার্থীর সঙ্গে পুলিশ এবং প্রশাসনের বিতর্ক হতে পারে, প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশনের হতে পারে। প্রার্থী কিন্তু সবার সঙ্গে তিনি বিতর্ক করতে পারেন। তিনি নির্বাচন কমিশন কি গিয়েও বলতে পারেন যে পক্ষপাতমূলক আচরণ করছেন, পুলিশকে বলতে পারেন আপনি দায়িত্ব পালন করছেন না। এমনকি যখন ভোটারের কাছে যাচ্ছেন, ভোটারও তাকে পছন্দ করতে পারেন, নাও পছন্দ করতে পারেন। এগুলো সব কিছু ট্যাকেল করে প্রার্থী যখন রাস্তায় হাঁটে, সেই প্রার্থীর একটা সুরক্ষা থাকা দরকার, প্রার্থীর একটা মর্যাদা থাকা দরকার। আজকে ধরুন আমাদের দলের প্রার্থীকে কেউ যদি আক্রমণ করে এবং তখন যদি আমি মানে অন্য কারো সহানুভূতি বা সহযোগিতা না পাই, 2 দিন পর আলম ভাইয়ের দলেরও প্রার্থীকে কেউ আক্রমণ করবে, সেখানেও তিনি সহযোগিতা পাবেন না। ফলে এটা একটা কিন্তু যার যেখানে শক্তি সে সেখানে শক্তি প্রয়োগ করতে থাকবে, এটা নির্বাচনী পরিবেশটাকে নষ্ট করে দেবে। সে কারণে আমি বললাম সবাই আসলে শক্তিটাই প্রদর্শন করছেন বেশি প্রচারণার সময়। আসলে নির্বাচনে আমাদের তো আমরা রাজিকুজ্জামান রতন দীর্ঘদিন ধরে শুনে এসেছি প্রচারেই প্রসার, সেই প্রসারটা আসলে কতখানি হচ্ছে? এবারে যেভাবে প্রচারণাটা দেখতে পাচ্ছি আমরা এই উত্তেজনার মধ্য দিয়ে, সেটিও তো একটা প্রশ্ন থেকে যায়, নাকি আসলে নেগেটিভ মার্কেটিংটাও আসলে এখনকার যারা নতুন রাজনীতিবিদ আছেন তারা কাজে লাগাচ্ছেন, সেটাও একটা প্রশ্ন। আমি নাজিমুদ্দিন আলম আপনার কাছে আসি। নাহিদ ইসলামের প্রতিক্রিয়া দিয়ে একটু আপনার কাছে প্রশ্নটা আমি শুরু করতে চাই। তিনি বলেছেন আপনার প্রতিদ্বন্দ্বীকে সন্ত্রাসী কায়দার মাঠ থেকে সরাতে চান। 28 অক্টোবর আপনারা 3 মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেননি, এখন আপনারা সমালোচনা সহ্য করতে পারছেন না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা বেয়াদব বলেছেন, কিন্তু 12 ফেব্রুয়ারি জনগণই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক। একসময় 90-এর ছাত্র আন্দোলন করেছিলেন, একটু বামপন্থী ঘেঁষা আর কি, আমার প্রিয়, আমার অত্যন্ত প্রিয় রাজিকুজ্জামান রতন ভাই। আমরা তখন একসাথে আমরা আন্দোলন করেছিলাম। আরেকজন সহ-আলোচক এনসিপির যুগ্ম সচিব আলাউদ্দিন, এবং যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। দেখেন, বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল। আমরা মনে করি না যে আমাদের মাঠ থেকে কাউকে উঠিয়ে দিতে হবে, কারণ বারবার এই দলটি ক্ষমতায় এসছে এবং সবাই জানে যে এটা একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং আল্লাহর রহমতে সকলের কাছে একটা সম্ভাবনাও দেখা দিয়েছে যে বিএনপি হয়তো সামনে সরকার গঠন করবে। আমরা যারা আছেন তাদেরকে আমরা স্বাগত জানাবো এবং সেভাবে আমরা চিন্তা করতেছি একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়। সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, এটা জনগণের প্রত্যাশা।
যেটা আমাদের স্বাধীনতার চেতনা, যেটা আমাদের জুলাই আগস্টের চেতনা, এই চেতনাটাকে সামনে রেখেই আমাদের অগ্রসর হওয়া উচিত। বারবার এটা হোঁচট খাচ্ছে, বিভিন্ন সময় ব্যত্যয় ঘটছে। এবারে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমাদের সকলের প্রত্যাশা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, একটা ক্রেডিবল ইলেকশন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। কিন্তু আমাদের সরকারের কিছু অদক্ষতা, কিছু অবহেলা, কিছু নীরবতা, যার ফলে কিছু কিছু নির্বাচনের পরিবেশ যত কাছে আসছে তত সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু আপনাদের বিরুদ্ধে এত অভিযোগ, আবার আজকে যে ঘটনা সেটিও নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে ছাত্রদল এবং যুবদল আজকে পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী হামলা করেছে। পরিকল্পিতভাবে কি এই হামলাগুলো হচ্ছে? না, কেন এটা পরিকল্পিত হবে? এটা তো একটা পিঠা উৎসব, ওইটা প্রতিষ্ঠানের উৎসব, এটা কোনো আমাদের পলিটিক্যাল পার্টির উৎসব না, আমাদেরও না, অন্য পার্টিরও না। তো সেখানে একটা উৎসব, সেই উৎসবে আপনি যেটা আমি দেখলাম হঠাৎ করে গেছে অনুমতি ছাড়া বা দাওয়াত ছাড়াই, তো দাওয়াত ছাড়া গেছে পরে ওখানে ছাত্ররা তারা বিভিন্ন রকমের স্লোগান দিছে, বিভিন্ন রকমের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এটার সাথে তো বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই, যুবদল ছাত্রদলের সাথে কোনো সম্পর্ক নাই। এটা একটা কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, কলেজের অথরিটি, কলেজের শিক্ষার্থীরা তারা একটা পিঠা উৎসব করতেছে। তো সেটা তো একটা মানে বিএনপি এখানে কোনো কোনো কিছুতেই নাই। এখন কোনো কিছু ঘটলেই এখানে মির্জা আব্বাস তাকে দায়ী করা হয়। আবার এটিও বলা হয়েছে যে মির্জা আব্বাস সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিগত 16 বছর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আতাত করে রাজনীতি করেছে। মির্জা আব্বাস তো বলেছেন যে এখানে ছাত্রদের সে তার সন্তান তুল্য, তাই না? এখানে তাকে কাউন্টার করার বা তাকে ইয়ে করার মানে বিচলিত হওয়ার কি আছে? আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদের ব্যাপারে আমরা খুব বিচলিত হব কেন? কোনো প্রয়োজন নাই, কারণ তারা সকলেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে, মাফিয়া মুক্ত করার ব্যাপারে সবাই আমরা আন্তরিক ছিলাম। আমাদের সকলের একটা পজিটিভ চিন্তা থাকতে হবে। যদি সুষ্ঠু নির্বাচনটা হওয়ার জন্য এখানে কিছু কিছু কাদা ছড়াছড়ি হচ্ছে, এগুলি কিছু রিটরিক কথাবার্তা হচ্ছে, যেগুলো অশ্লীল কিছু কথাবার্তা হচ্ছে, কিছু দায়িত্বহীন বক্তব্য আসতেছে, এটা সবাই না, গুটি কয়েক দু একজন অশ্লীল কথাবার্তা বলছে। আপনি দেখেন এই দু একজনকে কেন্দ্র করে যদি আপনি একটা পরিবেশ এটাকে মনে করেন, আমি কিন্তু এটা খুব একটা, আমি এই ব্যাপারে খুব আশাবাদী যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি এটা একটা নির্বাচন হওয়া উচিত, এবং এই নির্বাচনটা সম্পন্ন হইলে পরেই গণতান্ত্রিক ধারাবাহিকতাটা রক্ষা পাবে। দেশের মানুষ চায় একটা সুষ্ঠু নির্বাচন। এখন দু একজনের কথাবার্তা ধরে যারা যারা অশ্লীল কথা বলবে তারা কিন্তু মাইনাস হবে, জনগণের কাছ থেকে মাইনাস হবে। আপনি যদি কারো বিরুদ্ধে যদি আপনি মিথ্যা কথা বলেন বা অশ্লীল কথা বলেন বা গালিগালাজ করেন, এতে কিন্তু মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয় না। যতদিন যাচ্ছে প্রচারণা উত্তেজনা এটা ভালোভাবে নেয় না, যতদিন যাবে বাড়বি। যে এনসিপি এটিও বলেছে যে আপনারা আসলে নির্বাচনে কেন্দ্র দখল করবার জন্য প্র্যাকটিস ম্যাচ শুরু করেছেন, তাহাজ্জুদের পরে আপনারা নেতাকর্মীদের লাইনে দাঁড়াতে বলেছেন। এই জায়গাগুলো নিয়ে আমি আলোচনা আসবো, একটা বিরতি নিয়ে আমাদের কেন্দ্র দখল করার কোনো প্রয়োজনই নাই। দর্শক, জি25 পাতিমিতিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাতিমিতিত রাজকাহন দেখছেন। আলাউদ্দিন মোহাম্মদ, আপনারা বারবার বলছেন যে নির্বাচনে কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ শুরু হয়ে গেছে। আপনারা এটিও বলেছেন যে তাহাজ্জুদের পর ভোট কেন্দ্র দখলের এক ধরনের পায়তারা চলছে, অনেকবার এটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বলতে শোনা গেছে। কেন মনে করছেন যে এখন আসলে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে? না, এটা তো আমরা মনে করছি না, এটা তো আপনি যদি বেশ কয়েকটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে স্পষ্টতই বলা হচ্ছে যে এখানে ধানের শীষের বাইরে কেউ কেন্দ্রে আসতে পারবে না, আমরা পাহারা দিব। কেন্দ্র পাহারা দেওয়া এক বিষয়, কিন্তু হলো যে এখানে আর বাইরে কেউ নির্বাচন করতে আসতে পারবে না, এটা প্রত্যক্ষ হুমকি অনেক জায়গায় দেখা হচ্ছে। এবং জামায়াতের নেতা কর্মীদেরকেও বলতে শোনা গেছে ঢাকায় কোনো আসন কাউকে দেওয়া হবে না, ঢাকায় কোনো আসন কাউকে দেওয়া হবে না, সারা দেশে দেওয়া হবে না। দেওয়া হবে না মানে তো কেন্দ্র দখল করে দেওয়া হবে না তা না, দেওয়া হবে না মানে আপনি মানুষদেরকে, আপনি নেতাকর্মীদেরকে মোটিভেট করেন যে আপনি আপনার মানুষের কাছে যান, আমরা সবগুলো আসনে জিততে চাই। কিন্তু জায়গাটা হলো যে আপনার ধানের শীষে ভোট না দিলে কেন্দ্রে আসতে পারবে না। তারপর হলো যে আপনার 999 কল দিবেন যদি একটা বিশেষ রাজনৈতিক দলের নারীরা আপনার কাছে ভোট চাইতে আসে। তো এই ধরনের যে আপনার প্রত্যক্ষ হুমকি, এই হুমকির পরেও কিন্তু আমরা দেখি দলের কেন্দ্র থেকে আপনার কোনো ধরনের শোকজ করা কিংবা এগুলো নিবৃত্ত করার কোনো ব্যবস্থা হয় না। তো যেহেতু ব্যবস্থা হয় না, আমরা তো চাই একটা সুষ্ঠু নির্বাচন। যেহেতু আপনার নির্বাচনটা সামহাও আপনার প্রশাসন, রাষ্ট্রযন্ত্র একপাশে হেলে গিয়েছে, নির্বাচন
নির্বাচন কমিশনকে দেখেন কতগুলো জায়গায় দ্বিচারিতা করছে। নির্বাচন কমিশন তারা যে শপথ ভঙ্গ করছে বারবার এবং একটা দলের প্রতি অনুরক্ত হয়েই কিন্তু শপথ ভঙ্গ করছে, সেই জায়গায় কিন্তু আমরা কোথাও কোনো আলোচনা দেখতে পাই না। এই অবস্থায় যদি আপনি এই মুহূর্তে যদি প্রতিরোধের ডাক না দেন, এই মুহূর্তে যদি তাদেরকে আপনি পাল্টা তাদের প্রতিহত করার ভয় না দেখেন, তাহলে তো সত্যিকার অর্থে, কারণ আমাদের প্রতিহতের মধ্যে মাঠের দিয়ে আসলে প্রশাসনে আলাদিন কি করতে চাইছেন আপনারা? নির্বাচনটি কি তাহলে পিছিয়ে যাওয়ার এক ধরনের না না, নতুন করে সম্ভাবনা নির্বাচন তৈরি হবে পিছিয়ে কিনা? যাবে কেন? নির্বাচন 12 তারিখে হওয়ার জন্যই বিএনপিকে বুঝতে হবে, প্রশাসনকে বুঝতে হবে, যারা মাঠ পর্যায়ে থাকবে বুঝতে হবে যে এখানে আসলে আগের মতো জবরদস্তি করে নির্বাচন করার চেষ্টা করলে নির্বাচন যে কোনো মুহূর্তে ভণ্ডুল হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে এই যে আপনার বৃহৎ অ্যালায়েন্স যদি মনে করে যে আমরা নির্বাচনে যাব না, তখন আপনি কি করবেন? আপনার মূল জায়গাটা হলো যে আমরা তো নির্বাচন করতেই চাই, কিন্তু করতে গেলে যে পরিবেশটা নিশ্চিত করা প্রয়োজন, যে পরিবেশটা যাদের দ্বারা ব্যাহত হচ্ছে, আপনি তাদেরকে অ্যাকাউন্টেবল করবেন না। আপনি নির্বাচন কমিশনের আপনাদের দ্বারা আসলে নির্বাচনে সেই পরিবেশটা ব্যাহত হচ্ছে, আপনারা নানানভাবে ষড়যন্ত্র করছেন। নো, আমরা চাচ্ছি যে যারা যারা আছে এখন স্টেক হোল্ডার, যারা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতেছে, বিভিন্ন জোটের মাধ্যমে হোক, যেভাবে হোক, সবাই আমরা চাচ্ছি সবাইকে স্বাগত জানাই। সবাই নির্বাচনে পার্টিসিপেট করুক এবং একটা সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য এটা সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি বারবার বলছি যে সরকার কিছু কিছু অদক্ষতা পরিচয় দেখাচ্ছে। আপনি মনে করেন রিটার্নিং অফিসারের দায়িত্ব তার জেলায় কয়জন ক্যান্ডিডেট, যারা যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে নিয়ে বসে আচরণবিধিটা পরিষ্কার করা, আচরণবিধি মেনে চলবেন, অশ্লীল বক্তব্য, অশ্লীল কটূক্তি করা, এই সমস্ত ব্যাপারে এই জিনিসগুলো যেন না হয়, যাতে করে এই কটূক্তির মাধ্যমে, অশ্লীল কথার মাধ্যমে, অশ্লীল ভাষার মাধ্যমে এগুলি কিছু ঘটনা ঘটছে। আমি বলবো যে আমাদের পার্টির উপর থেকে নিচের লেয়ারে কিছু দু একজন এরকম ঘটনা ঘটাতে পারে, কিছু কথাবার্তা বলতে পারে। আপনি আপার লেভেলে কি দেখছেন যে কোনো অশ্লীল কথাবার্তা আছে? টপ লেয়ারে যারা আছে, আমাদের পার্টির প্রধান, তার বক্তব্য আপনি দেখেন, কিন্তু আমাদের সিনিয়র লেভেলের নেতাদের কথাবার্তা শোনেন, কিন্তু নিচের দু একজন হয়তো কিছু বলতে পারে, আবার জামাত ইসলামেরও অনেকে এভাবে বলতেছে। তো এই ব্যাপারটা হলো কি যে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নির্বাচনটা সুষ্ঠু, অংশগ্রহণমূলক, সবাই যাতে থাকে, মাঠে থাকে এবং একটা সুন্দর স্বতঃস্ফূর্তভাবে যেন ইলেকশনটা হয়। এটার জন্য আমাদের পার্টি অবশ্যই আন্তরিক। আমরা অনেকটা সহনশীল থেকে অনেক কিছু আমরা সহ্য করে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি দেখেন একটা বিষয়, আব্বাস ভাই যখন আপনার মেডিকেল কলেজে গেল, এই ঢাকা মেডিকেলে হাদি হত্যার পরে বোধহয়, আপনি দেখেন তাকে কিভাবে ইনসাল্ট করা হলো প্রকাশ্যে। আব্বাস ভাই কত জনপ্রিয় এবং বারবার সে মেয়র ছিল, মন্ত্রী ছিল। একটা অভিযোগ আমি আপনাকে বলতে চাই, তিনি বলেছেন যদি সে কতখানি সহনশীল, মানে আমরা কতখানি সহনশীল দেখেন, আমরা সহনশীল থাকতেই হবে। বিএনপি বড় পার্টি, দায়িত্বশীল হিসাবে আমিও এটাই আশা করব, যদি প্রতিপক্ষরা যদি অশ্লীল কথাও বলে, আমাদের সকল নেতাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, পাল্টা কোনো তাদের অশ্লীল কথা বলার দরকার নাই, কোনো প্রয়োজন নেই। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বিএনপি নেতাকর্মীরা বলেছেন যদি প্রতীকে ধানের শীষ না থাকে বা নির্দিষ্ট কোনো প্রতীক না থাকে, তাহলে প্রয়োজনে বাড়ি থেকে তুলে এনে ওই প্রতীকে ভোট দেওয়ানো হবে। কি বলছে? প্রয়োজনে বাড়ি থেকে তুলে এনে ওই প্রতীকে ভোট দেওয়ানো হবে। কোন প্রতীকে? ধানের শীষ প্রতীকে। হ্যাঁ, আমরা জোর করে আইনা ধানের শীষে ভোট দেওয়াবো কেন? আমাদের কোনো প্রয়োজন আছে এটা? আমাদের ভোট আমরা সুষ্ঠু ভোট আমরা চাই, এবং সুষ্ঠু ভোটে জনগণের প্রতি আমরা নির্ভরশীল। আমরা কোনো বিদেশির উপরে নির্ভরশীল না, কারো উপর নির্ভরশীল না, প্রশাসনের উপর নির্ভরশীল না। আমরা এদেশের জনগণের উপর নির্ভরশীল, কারণ বিএনপি এদেশের মাটি ও মানুষের দল, জনগণের দল। আমাদের কর্মসূচি রয়েছে, আমাদের দেশের জনগণের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের কর্মসূচি রয়েছে। আমরা সেই কর্মসূচি দিয়ে আমরা মাঠে যাচ্ছি। আমাদের 31 পয়েন্টস, আমাদের দেশের আমরা ক্ষমতায় গেলে কি করব, সেই কর্মসূচি আমরা জনগণের সামনে তুলে ধরছি। আপনাদের এই কর্মসূচিতে যেসব বিষয় নিয়ে আপনারা প্রচারণা করছেন, বিশেষ করে কার্ড নিয়ে, ফ্যামিলি কার্ড, সেটিকে ধান্দাবাজি বা ধোঁকাবাজি বলার চেষ্টা করছেন অন্য রাজনৈতিক দল। এই জায়গায় আসবো আপনার কাছে। ধোঁকাবাজি কেন হবে? ফ্যামিলি কার্ড আমরা, হ্যাঁ, এই ধরনের কর্মসূচি আমরা দিব, পরিবারকে স্বাবলম্বী করার জন্য কর্মসূচি থাকবে আমাদের। একটু আপনার কাছে আসি, এই মুহূর্তে সবাই বলার চেষ্টা করছেন যে সব দায় দায়িত্ব প্রশাসনের। আপনি নিশ্চয়ই জানেন বিএনপি এবং জামায়াতে ভাগ হয়েছে প্রশাসন ক্যাডারদের যে সংগঠন আছে তারা। তাহলে আসলে এই ক্যাডারদের সংগঠন যখন দুই ভাগ হয়ে যায়, তখন আসলে দায়টা এই সংগঠনের যারা আছেন তারা নেবেন কিনা? আমাদের প্রশাসন সবসময় ভাগ হতে পছন্দ করেন। যখন আওয়ামী লীগ বিএনপি ছিল, তখন তারা আওয়ামী লীগ বিএনপিতে ভাগ হয়েছেন। এখন আবার যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, ফলে তারা বিএনপি জামাতে ভাগ হয়েছেন। ফলে এই ভাগাভাগিটা চলতেই থাকে। এটা কিন্তু যতটা না আদর্শিক, তার চেয়ে বেশি কর্তৃত্বের জন্য।
ফলে আমাদের ওটা একটা বিবেচনা করতে হবে। নির্বাচন কমিশনকে এই জায়গায় স্ট্রিক্ট রোল প্লে করতে হবে যে যতক্ষণ পর্যন্ত নির্বাচনী কর্মকাণ্ড চলছে নির্বাচন কমিশন নিজে যেমন নিরপেক্ষ থাকবে, অন্যদেরকে নিরপেক্ষ রাখার ক্ষেত্রে সে ভূমিকা পালন করবে। এটা হলো একটা। তাহলে এইখানে আসলে যখন আপনি দেখতে পাচ্ছি যে একেবারে দিনে দুপুরে এভাবে বিএনপি এবং জামাতের দুটি ভাগ হয়েছে, নানানভাবে নতুন সভাপতি সহ সবাই স্বাক্ষর করছেন, সাদা কাগজে হাতে লেখে কাগজে সেখানে স্বাক্ষর হচ্ছে, এগুলো তাহলে নিরপেক্ষতার কি কোনো আমাদের উদাহরণ আছে কিনা? ভীষণভাবে নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করবে এবং মানুষের মধ্যে এই প্রশ্নটা তৈরি করবে, এরা তাহলে প্রশাসনে গিয়ে কি রাষ্ট্রের দায়িত্ব পালন করবে না দলীয় দায়িত্ব পালন করবে? আমরা তো তাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী মনে করি, বেতনটা দেবো সবাই মিলে। যে মানুষটা বিএনপি করে না, যে মানুষটা জামাত করে না, তার ট্যাক্সের টাকা দিয়েও তো ওদের বেতন হয়। তাহলে ট্যাক্সের টাকায় বেতন নিয়ে তারপর দলীয় কাজ করবেন কেন? যতক্ষণ আপনি এই পদে আছেন ততক্ষণ পর্যন্ত প্রজাতন্ত্রের স্বার্থটা আপনি রক্ষা করবেন। এটা তো হওয়া উচিত ছিল না প্রিন্সিপাল? তারা তো প্রত্যেকে নীতির কথা বলেন, সেটা ধর্মীয় নীতি হোক অথবা জাতীয়তাবাদী নীতি হোক, নীতির কথাই তো বলেন। এটা কি সেই নীতির কোনো সঙ্গে সঙ্গতিপূর্ণ হলো? আপনি 18 কোটি মানুষ, যে শিশুটা জন্মগ্রহণ করে নেই তার মাও ট্যাক্স দেয়, আর যে বৃদ্ধ মরে যাচ্ছেন তার ছেলে মেয়েরাও ট্যাক্স দেন তাকে দাফন করবার জন্য অথবা শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। একই গোলকধাঁধায় ঘুরছি, সেটা যেমন চেঞ্জ করতে হবে। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিক নেতাদের কথার উপরেই নির্ভর করবে তাদের দলের কর্মীদের আচরণ। আজকে বিতর্কটা হওয়া উচিত ছিল 15 বছরের শাসনকে যদি আপনি স্বৈর শাসন বলেন, 15 বছরের শাসনকে যদি আপনি প্রতিহত করার কথা বলেন, তাহলে কি দিয়ে প্রতিহত করবেন? উন্নত কিছু দিয়ে নাকি তারই মতো কিছু একটা দিয়ে? তাহলে তো পরিবর্তন হলো না, তাহলে তো আবর্তন হলো, একই বৃত্তে ঘুরতে থাকবে। আজকে আলোচনা হওয়া উচিত ছিল যে শিক্ষানীতি নিয়ে কী হবে, কর্মসংস্থানের পরিকল্পনাটা কী হবে। এখন ব্যঙ্গ বিদ্রুপ করাটা কিন্তু কোনো রাজনৈতিক সমালোচনা নয়। আমরা যদি বলি, বাসদের পক্ষ থেকে বলি যে আমরা শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্র নেবে, আমরা বলবো যে চিকিৎসা ক্ষেত্রে এখন মাত্র আমাদের বাজেটের 5% বরাদ্দ আছে, এই বরাদ্দটা বাড়িয়ে আমরা অন্তত 12% নিয়ে যেতে চাই। তখন যদি বলে কোথায় পাবেন এই সমস্ত টাকা? কোথায় পাবো টাকা? মানে টাকা তো জনগণই দিচ্ছে, জনগণের টাকা জনগণের জন্য ব্যয় হবে, প্রয়োজনে যেখানে সংকোচন করা দরকার সেখানে সংকোচন করা হবে। ফলে এগুলো যদি কেউ বলে যে আমরা একটা পরিকল্পনার কথা বললাম, যে আমরা নারীদের জন্য এই পরিকল্পনা করলাম, আমরা শিশুদের জন্য এই পরিকল্পনা করতে চাই, তখন কি আপনি ব্যঙ্গ বিদ্রুপ করবেন? নাকি তখন বলবেন তাহলে কি এবারে নির্বাচনী প্রচারণায় আমরা পরিকল্পনা জানান দেবার চাইতে বিরোধী যে রাজনৈতিক দল আছে তাদের প্রতি বিষোদ্গার করতেই বেশি শুনতে পাচ্ছি? সেটাই তারা মনে করেছেন যে পাল্টাপাল্টির মধ্যে দিয়ে একটা উত্তেজনা তৈরি হবে, তাহলে মানুষের যুক্তিবাদী মনটা হারিয়ে যাবে। এই জায়গাটিতে আমি একটি প্রশ্ন করে বিরতিতে যেতে চাই। প্রচারণার আসলে আমরা পরিকল্পনা জানতে চাই, যারা ভোটার আছেন সেই রাজনৈতিক দল ভোটারদের জন্য কি প্রতিশ্রুতি দিবেন সেটি জানতে চাই। বিএনপির অনেক নেতাদেরকে এই অভিযোগ করতে শোনা গেছে যে বিএনপি অন্তত ফ্যামিলি কার্ড দিয়ে তাদের প্রচারণাটা করছেন, পরিকল্পনার কথা জানান দিচ্ছেন। তারেক রহমানও বারবার বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, সেই প্ল্যানগুলো তারা এখন জানাচ্ছেন। এনসিপি আসলে প্ল্যানগুলো না জানিয়ে কেন বারবার তাদের দিকে এই পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলছে? এই জায়গাটাতে আমি আসবো, একটি বিরতি নিচ্ছি। জিপি ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আর একবার আমন্ত্রণ জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। আলাউদ্দিন মোহাম্মদ, প্রচারণায় যে পরিকল্পনা জানান দেবার কথা সেটি এনসিপি কতখানি জানান দিচ্ছে, নাকি আসলে শুধু বিরোধী দলগুলোকে নিয়ে সমালোচনা করছে? সেই প্রশ্ন বারবার উঠছে বিএনপির তরফ থেকে। আবার বাধা এলে প্রতিরোধের হুঁশিয়ারির কথা উঠেছে। জামায়াত ইসলামী যে ধরনের বক্তব্য রাখছে, যেহেতু আপনারা নির্বাচনী কৌশলে একই সাথে একই পথে হাঁটছেন, সেই দায়গুলো আপনাদের, সেই বক্তব্যের দায়গুলো আসলে আপনারা দিবেন কিনা? প্রথমত প্রচারণায় কিন্তু আমাদের যেই 30 জন প্রার্থী মাঠে আছেন তাদের প্রত্যেকেরই একটা অভিনবভাবে তারা প্রচারণা চালাচ্ছেন এবং খুব অল্প বাজেটে ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, উঠান বৈঠক করছেন এবং এক একটা এলাকার এক এক ধরনের সমস্যাকে তারা অ্যাড্রেস করছেন এবং জাতীয়ভাবে বাংলাদেশের যে কর্মসংস্থানের সমস্যা, বাংলাদেশের আর্থিক খাতকে পুনর্গঠন করা, পাশাপাশি বাংলাদেশের যে স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী ভিত্তিতে যে পরিকল্পনা দরকার সেগুলো কিন্তু অ্যাড্রেস করছেন। এবং আমাদের জোটের পক্ষ থেকে হয়তো ইশতেহার আসবে, বাট এর বাইরেও আমরা নিজেদের ইশতেহার আমরা করেছি, আমরা খুব দ্রুত এটাকে লঞ্চ করবো আপনাদের সামনে। দ্বিতীয়ত হলো যে এখানে আপনি যে বিষয়টা বলেছেন যে বিরোধিতা, তো বিরোধিতা কিংবা আপনার ধরেন এই যে জামাতের দায় নেওয়াটা, যখন তাদের প্রচারণার তাদের পরিকল্পনার কথাগুলো বলছে, ফ্যামিলি কার্ডকে আপনারা ধোঁকাবাজি বলছেন, জনগণের সাথে প্রতারণা। ফ্যামিলি কার্ড দেখেন, একটা বিষয় কি যে আমি কিন্তু মালয়েশিয়ার এখন রেসিডেন্স, আমরা ওখানে একটা ইউনিভার্সিটি কার্ড ইস্যু করেছে।
ইউনিভার্সিটি যে আইডি কার্ডটা দিয়েছে, আইডি কার্ডটা দিয়ে আমি মেট্রোতে চড়তে পারি, আইডি কার্ডটা আমি টাচ অ্যান্ড গো হিসেবে পার্কিংয়ে ব্যবহার করতে পারি, এটা নিয়ে আমি হসপিটালে যেতে পারি, এটা নিয়ে আমি ব্যাংক কার্ড হিসেবে ইউজ করতে পারি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে যে ধরনের অভিনব ব্যবস্থা আছে, আর বাইরে আমরা আমাদের এনআইডি কার্ডটাকে সমন্বিত না করে আমরা যে নতুন নতুন কার্ডের মাধ্যমে প্রচারণার স্বার্থে যে এরকম আপনার ইনোভেশন মনে হচ্ছে নিয়ে আসছি, কিন্তু মূলত আসলে এটা তো এই যুগের চাহিদা না। আসলে এই যুগের চাহিদা হলো যে আপনাকে সমন্বিত ব্যবস্থার মধ্যে যেতে হবে। আমরা বিএনপির কাছে, বিএনপি যেটা নিয়ে আসছে এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে, এবং আমরা যেটা ফিল করছি যে এটার পিছনে যে আপনার এনাফ যে আপনার পলিসি ওয়ার্কস দরকার এবং এটার ফাইন্যান্সের জন্য যে একটা প্রপার মেকানিজম দরকার, এই জায়গাটা কিন্তু এখন মধ্যে স্পষ্ট না। আপনি যদি একটা ছোট্ট বিষয় দেখেন, আমাদের সোশ্যাল সেফটি নেটের আওতায় প্রায় 138টার বেশি আপনার প্রোগ্রাম আছে, এবং এই প্রোগ্রামগুলোকে সমন্বিত করার জন্য দীর্ঘদিন ধরে অর্থনীতিবিদ এবং যারা ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স তারা সরকারকে বলে আসছে বিভিন্নভাবে যে এগুলো সমন্বিত করে আপনার মেজর কয়েকটা প্রোগ্রাম করা। সেই ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য, শিক্ষা এবং আপনার ভালনারেবল জনগোষ্ঠীকে মোবিলাইজ করার জন্য তাদের প্ল্যানটাকে আমরা স্বাগত জানাই। আমরা একটু করছি, কারণ আমরা প্ল্যানটাকে অবশ্যই স্বাগত জানাই। একই সাথে আমরা মনে করছি যে বিএনপির কাছ থেকে আমরা আরও অ্যাডভান্সড, আরো ফরওয়ার্ড লুকিং প্ল্যান আশা করি। এটা আমাদের একটা চাওয়া। এই চাওয়াটা আপনি অবশ্যই করতে পারেন, আপনারা বলতে পারেন, আপনারা নিজেদের পরিকল্পনার কথা জানাতে পারেন, কিন্তু যেই অভিযোগটা নানানভাবে রাজনৈতিক বিশ্লেষকরা করছেন যে আপনারা এই ধরনের সস্তা স্ট্যান্ডবাজি করছেন এবং এগুলোকে আসলে আপনারা এক ধরনের নেগেটিভ মার্কেটিং হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। তাই আমি একটু জাস্ট শেষ কথাটা হলো যে আমাদের মোটা দাগে প্রতিদিন এরকম 20-30 থেকে 40টা আপনার বক্তব্য যাচ্ছে। এর ভিতরে আপনার একটা দুইটা বক্তব্যকে পিক করে আমাদের পুরো আপনার যেই নতুনভাবে আমরা যেভাবে মানুষের কাছে যাচ্ছি, নতুন আকাঙ্ক্ষার কথা শোনাচ্ছি, আমাদের প্রার্থীরা যেভাবে মানুষের সাথে মিশছেন, পুরোটাকে আপনি ধাপ্পাবাজি কিংবা স্ট্যান্ডবাজি আসলে বলার কোনো সুযোগ নেই। আমরা এটা বলতে চাই যে রাজনৈতিক পরিবর্তনে আমরা অংশীদার, আমরা অন্যদেরকে অংশীদার ভাবি, এবং আমরা যেই জায়গায় কনস্ট্রাকটিভ সমালোচনা করছি, ক্রিটিক করছি, এটাকে আমরা তা বাকিদেরও আমরা এটাই বলবো যে আমরা ব্যক্তি আক্রমণের বাইরে আসলেই আমরা এবারে নির্বাচনী প্রচারণায় দেখতে পেলাম কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে বারবার আসলে এই পরস্পরের সমালোচনা হওয়ার কারণে প্রচারণায় এই হামলার ঘটনাগুলো বাড়ছে বলে কি মনে করেন? ক্ষমতার একটা গরম আছে, সে গরম কর্মীদেরকে উত্তেজিত করে তোলে। যখন ক্ষমতার সম্ভাবনা দেখে অথবা ক্ষমতা হারানোর আশঙ্কা দেখে তখন এই গরমটা আরও বেড়ে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে টাকার গরম। এবার 891 জন কোটিপতি প্রার্থী, এবার প্রার্থীদের মধ্যে 27 জন আছে যাদের 100 কোটি টাকার উপর সম্পদ তারা দেখিয়েছেন। তাহলে 891 জন কোটিপতি মানে প্রতি আসনে প্রায় 3 জন কোটিপতি আছে, ফলে টাকার একটা গরম আছে। এর সঙ্গে আছে পাওয়ার এক্সারসাইজ করার একটা গরম। অনেক দিন ধরে ক্ষমতার সঙ্গে থাকতে থাকতে পাওয়ার এক্সারসাইজ করার একটা অভ্যাস অনেকের মধ্যে তৈরি হয়েছে। তার সঙ্গে আরেকটা যুক্ত হয়েছে গত 15 বছর ধরে যে একটা স্বৈরশাসনকে মোকাবেলা করতে গিয়ে মাঠে বক্তৃতা করার মধ্য দিয়ে যে ধরনের উত্তেজক কথাবার্তা বলার একটা অভ্যাস ছিল, সেটারও কিছুটা প্রভাব এখানে আছে। কিন্তু খেয়াল রাখতে হবে, এটা তো নির্বাচন ভাই। আমি তো জনগণকে বুঝাতে চাই যে আমরা কি চাই এবং কোনটা চাওয়া উচিত। জনগণকে এটাও বলা উচিত, আপনার কিন্তু 1000 টাকা নিয়ে ভোট দেওয়া উচিত নয়, আপনার কিন্তু বেহেস্তের টিকিট নিয়ে ভোট দেওয়া উচিত নয়, আপনার কিন্তু বিকাশ নাম্বার দিয়ে বিকাশের টাকার অপেক্ষায় থেকে ভোট দেবেন, এটা আপনার উচিত নয়। আপনি আপনার নৈতিকতাকে পর্যদস্ত করবেন না। যে নারীকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বেশ্যার সঙ্গে তুলনা করছে যারা, সেই পতিতা যারা, তারাও তো বলে ভাই আমি তো একটা গ্লানিকর জীবনযাপন করি। তাহলে সেই পতিতা যদি টাকার জন্য তার দেহ বিক্রিকে গ্লানিকর জীবন মনে করে, তাহলে আপনি ভোটের সময় টাকা নিয়ে ভোট দিলে সেটা কি কম গ্লানিকর হবে? এই নৈতিক মূল্যবোধটাও জাগিয়ে তোলা উচিত। নির্বাচনের সময় প্রথমে সবচেয়ে খেয়াল রাখতে হবে যে মাছের যেমন মাথা থেকে পচনটা শুরু হয়, রাজনীতিতেও পচনটা উপর থেকে শুরু হয়। ফলে উপরের পচন ঠেকাতে হবে। উপরের পচন না ঠেকাতে পারলে রাজনীতিতে অধঃপতন ঠেকানো যাবে না। ফলে নির্বাচন একটা সুযোগ এসেছে আমাদের সামনে, সেই সুযোগে আমরা আমাদের কথাগুলো বলি, আমাদের যুক্তিটা বলি, মানুষ যাচাই করুক, মানুষকে অন্তত বিচারকের জায়গায় বসানোর চেষ্টা করি। আমরা নিজেরা সব কিছু বিচার করে রাজনৈতিক দলগুলো রায় দিয়ে দিতে চাই না, বরং আমাদের বক্তব্যটা জনগণের কাছে যাক, জনগণ বিচার করে রায় দিক আমাদেরকে। এইটুকু মেনে নেওয়ার ফিলোসফিক্যাল টলারেন্সটা আমাদের থাকা দরকার। সেই রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও প্রচারণায় গিয়ে নানান রকম বক্তব্য রাখছেন। নাজিমুদ্দিন আলম, জামায়াতের আমির আজকে একটা জনসভায় বলেছেন আপনারা যদি জেতেন, অর্থাৎ বিএনপির দিকে ইঙ্গিত করে বলেছে, তাহলে জিতলে কেউ নিরাপদ থাকবে না। পাল্টা প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারম্যান বলেছেন একটি দল স্বৈরাচার আওয়ামী লীগের মতন ভাষা ব্যবহার করছে। তিনি এই প্রশ্ন রেখেছেন যে যদি বিএনপি এত খারাপ হয় তাহলে 2001 থেকে 6 পর্যন্ত জামায়াতের শীর্ষ নেতা কেন তখন পদত্যাগ করেননি। আবার এই অভিযোগও করেছে জামায়াত আপনাদের রাজার ছেলে রাজা হওয়ার পরিবারতন্ত্র রাজনীতি তারা চায় না। দেখেন, এখন ইলেকশন, যেহেতু ইলেকশনের মাঠে
এখন যত দিন ঘনায় আসবে অনেক বক্তব্য আসবে, রাজনৈতিক বক্তব্য, রিটরিক, কথাবার্তা, এগুলো আসবে। একজন আরেকজনকে একটু ঘায়েল করা, তাদের ভোট নিজেদের পক্ষে নিয়ে আসা, এগুলো তো রাজনীতির একটা মানে ডেমোক্রেসি, মানে ইটস এ পার্ট অফ ডেমোক্রেসি, ইটস এ বিউটি অফ ডেমোক্রেসি। এটা খারাপ কিছু না, আমি খারাপ কিছু দেখি না। আপনি দেখেন বিএনপি কতখানি সহনশীল। আপনার বিএনপি যে আপনার এই যে জুলাই আগস্টের পরে সারা দেশে তো বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ তো বলেছিল না 5 লক্ষ মারা যাবে, আমরা সারা দেশে আমাদের নেত্রী তখন জীবিত ছিলেন, তিনি কি কথা বলেছেন, সবাইকে ধৈর্য ধরতে হবে, কোনো পথে হিংসা নয়, শান্ত থাকতে হবে। তারেক রহমান সাহেব, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও বললেন যে আমাকে আপনাদেরকে সবাইকে শান্ত থাকতে হবে। সবাই শান্ত ছিল। বিএনপি সহনশীল, বিএনপি সব কিছু করতে পারে। এবং আপনি যে কথা বললেন যে এখন তারা অনেকে বলতেছে কি যে এই কথা বলে আমাদেরকে একটু হেয় করতেছে, আমরা এটা কিছু মাইন্ড করি না। যে বিএনপি দেখছেন, আওয়ামী লীগ দেখছেন, এবার আমাদেরকে দেখেন। তো আমরা আবার বলতেছি যে আপনাদেরকে তো 71 সালেই দেখছি। রাজনৈতিক কথাবার্তা তো থাকবেই, আমাদেরকে এখন জনগণ ডিসাইড করবে। ভোট একটা হওয়া দরকার। এবং আপনি দেখেন তুই একটা কিন্তু সেটা নিশ্চয়ই সারা দেশে যে ভোটটা, সমালোচনার একটা মাত্রা বজায় রেখে করা প্রয়োজন। মাত্রা, হ্যাঁ, সবাইকে অশ্লীল কথাবার্তা না বলে এবং পরিবেশটা সুন্দর যাতে থাকে, সরকারকেও সেভাবে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে এবং রাজনৈতিক দলকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে যাতে কোনো অশ্লীল প্রতিপক্ষের সাথে ওইভাবে অশ্লীল কোনো আচরণ না করে। আমরাও সেই প্রত্যাশা রাখতে এটা হলো চাই। সবচেয়ে বড় জিনিস। জি, আপনাদেরকে ধন্যবাদ আজকে সারা দেশে কিন্তু সারা দেশে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। জি 25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।